রাজশাহীতে নারীর সহিংসতা জানুয়ারি থেকে ডিসেম্বর 2024, বিশেষ করে যৌন হয়রানি, সহিংসতা, ধর্ষণ, পারিবারিক নির্যাতন, শিশু নির্যাতন ও যৌতুকের সহিংসতার ঘটনা ঘটেছে। যৌন সহিংসতা, যৌন হয়রানি, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে সংগৃহীত পরিসংখ্যান অনুযায়ী 2024 সালে যৌন হয়রানি ও সহিংসতার শিকার হয়েছেন কমপক্ষে 86 জন নারী। এমনকি অনলাইনে নারীর প্রতি বৈষম্য, অবমাননা, যৌন নিপীড়নের ঘটনা বাড়ছে বলছেন। আমার মনে হয় এটা একটা আমার নট অ্যাকুরেট মিনিমামটা এখানে কিন্তু আপনারা পাচ্ছেন। নারীদের বেলা যেটা হয়েছে যে নারী যদি শেষ পর্যন্ত চেষ্টা করে কম্প্রোমাইজ করার, ঘরে মার খেলেও একটা আমি বুঝি যেটা, সেটা হলো যে আমার 2 কন্যা আছে, তো এক স্ত্রী আছে, আর আমি একমাত্র পুরুষ, কিন্তু আমি নির্যাতিত না। তো তারপরও বুঝি সেটা হলো যে আমাকে ধমক না দিতে বলতে পারো, আমার কন্যা 2 জন আমার কর্মকাণ্ডের কারণে ধমক খান, থ্রেট খান এবং অস্বাভাবিকভাবে ইদানিং খাচ্ছে। আমি বললাম, আমি আমার কথাই বলি, এটা না বললে আর কি বলবো, যে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি তাদের আইনগত পরিত্যাগ করবো না, কিন্তু আমি সেপারেট বাসা নিয়ে থাকবো ফর দেয়ার সেফটি। এই কারণে যে পুরুষ শাসিত সমাজে কোনো সময় কোনো সরকার কোনো নারীকে একটু ভালো, কোনো মানুষকে এটা কি বলবো, যে বিশেষ করে যদি দুর্বল হয় তাকে প্রোটেকশন দিতে পারে না। আমাকে বলছে যে আপনার পেছনে পুলিশ থাকবে, পুলিশ তো বহু রাষ্ট্রপতির পেছনে ছিল, জিয়া রহমানের পেছনে সেনাবাহিনী ছিল, বঙ্গবন্ধুর পেছনে তো সারা বাংলাদেশ ছিল, জেনারেল মঞ্জুর ক্যান্টনমেন্টের ভেতরেই ছিল, কে বাঁচতে পারছে? ইন্দিরা গান্ধী তার নিজের দেহরক্ষীদের দ্বারা নিহত হয়েছে। তো ওইভাবে বাঁচার তো কোনো অর্থ নাই। 1000 বছর কচ্ছপের মতো বাঁচবো এটা চাই না। একদিনের জন্য যদি বাঁচি তাহলে সিংহের মতো বাঁচবো। হাততালির বিষয়টা তো সত্যি না, দেশের যে অবস্থা সার্বিক, তো এইটা দিয়ে আপনাদের খুব একটা উপকার হবে আমি জানি না। এটা তারা তাদের প্রজেক্টের কাজ করছেন, কিন্তু নীতিগতভাবে আপনারা একটা সিদ্ধান্তে আসেন। ঘরে যদি হাজবেন্ড, আমি এটা আমার মেয়েদের বলি যে দেখো তোমাদের আজকেও কালকেও বিয়ে হবে, হাজবেন্ড যদি একদিন একটা চর দেয়, তুই সাথে সাথে 2টা লাথি দিবা। না আমি বলি এইভাবে, হয়তো বলতে পারেন যে আমার এটা ভুল বা ধর্মবিরোধী। নো, মার খাওয়ার জন্য কোন নারী জন্মগ্রহণ করে নাই, কেবলমাত্র সন্তান উৎপাদনের জন্য কোন নারী জন্মগ্রহণ করে নাই। দুজনেরই এখানে প্রয়োজন। সেখানে যদি একতরফা হয় সেটা টর্চার। তো অতএব সেটার বিরুদ্ধে আমাদের একটা মন মানসিকতা থাকা দরকার, মন মানসিকতা থাকা দরকার। হুজুরদের কাছে এখানে আদারওয়াইজ নিয়ে না, সুন্নত হলো 4 বিয়া। তো অনেকেই এটা বললে পরে বলবেন যে খুবই বয় নট মেল, ফিমেল, তার 4 বিয়া হবে না কেন? তো হয় না কেন, এটার আবার ব্যাখ্যা দিচ্ছে, সেই ব্যাখ্যায় আমি যাবো না, কারণ এটা কিন্তু হুজুর এটা খুব পছন্দ করে। অন্য সুন্নাত পছন্দ করেন আর না করেন, এটা পছন্দ করেন। এবং অদ্ভুত একটা, আমার ফেসবুকে আপনারা একটা পোস্ট দেখবেন যে আমার কাছেরই একটা মসজিদে একটা আজান দিছে যে এই মসজিদে শুধু উজু করিয়া না, হাত পাও ধুয়ে না, যে জামা, যে কাপড়, যে খাবার পরে আসে, এইটা যাতে পবিত্র থাকে। এটা যদি ঘুষের হয় বা বেআইনি হয় তাইলে পরে এই মসজিদে ঢুকবেন না।
ও তো হুজুতে কাজ হবে না, নামাজও হবে না। ঠিক সেম ল্যাঙ্গুয়েজ কিন্তু মালয়েশিয়ার সাবেক রাষ্ট্রপতি এবং আমি বলবো যে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক মাহাথির মোহাম্মদ একটা কথা বলেছেন যে আমরা মুসলমানরা খাবার বেলায় হারাম হালাল খুঁজি, রুজির বেলায় খুঁজি না। অর্থাৎ ইনকামটা আমার হালাল কি হারাম এটা খুঁজি না, এইটা যদি খুঁজি তাহলে সবকিছু হালাল। তো যে জায়গাটা মূল জায়গা, সেই মূল জায়গা থেকে কিন্তু আমরা সরে গেছি ধর্মের দিক থেকে। ধর্মের ভিতরে সব খারাপ তা না, কিন্তু আমাদের এখানে যেমন কে যেন একজন লিখছেন 13 বছর যাবত আমি সৌদি আরবে একটা দিন কোথাও কোনো ওয়াজ নসিহত দেখলাম না, আর বাংলাদেশে 13 দিন থাকতে গিয়ে 33 বার ওয়াজ নসিহত শুনি। তার কারণ হলো কি? কারণ হলো বেসিক্যালি ওয়াজ নসিহত দেখলো পাকিস্তানে আমি ছিলাম 3 বছর, লেখাপড়া করছি এখানে, ওখানে আমি ওয়াজ নসিহত শুনি নাই। ওয়াজ শুনতে গেছি একবারই, ওয়াজ না ঠিক সবাই গেছে হুজুররা করে কি বাংলাদেশ থেকে মাওলানা ভাষা নিয়ে আসবে, সে জুম্মার পরে খুতবা পড়বে। উনি খুতবা পড়ছেন প্রায় 2 ঘন্টা ধরে। 2 ঘন্টা দেখলাম যে লোকজন খুতবা না, উনি এক লেকচার দিচ্ছে সমাজ কি কি। তো পরে হুজুর বললেন হুজুর খুতবা হলো এইটা, ওই যে মোল্লারা দোয়া দরুদ পড়ে কি বলে না বলে ওটা না, সমাজ রাজনীতি রাষ্ট্রনীতি এইটা নিয়ে সপ্তাহে একদিন এটা হলো খুতবা। তো জানতামই না তখন ইয়াং আমি আরো। এখন আমাদের এখানে তো খুতবা যা দেয় এক একদিন এক এক রকম। আজকে অমুক হুজুর দিচ্ছেন, ওই যে একটা কার্টুনের ভিতর পড়তেছিলাম যে ইমাম সাহেব বলছে যে ঘুষ খাওয়া লোকজন আসবে না। প্রেসিডেন্ট সাহেব তাকে ইমাম কমিটির যে ইমাম সাহেব তারা ডেকে পাঠিয়েছেন সন্ধ্যার পর, এই ইমাম সাহেব আপনি আমার বিরুদ্ধে কথা বলছেন জানেন না? আপনার বিরুদ্ধে কথা, ওই যে ঘুষের কথা বলছেন না, ঠিক আছে আমি ঘুষের নিয়ে বলবো না। পরে বলছে কালোবাজারি নিয়ে, সন্ধ্যার পর ডাকছে সেক্রেটারি সাহেব, কি আমি এই মসজিদের সেক্রেটারি, আপনি কালোবাজারি নিয়ে কথা বলেন, আমি টাকা দেবো করতে। হুজুর করছে মহাবিপদ। তো এখন আর এদিক ওদিক কোনো কথাবার্তা বলে না। তা আমি সংক্ষেপে আমার চলে যেতে হবে, পেশায় আমি একজন আইনজীবী, জানি না এটা রুটি হালাল কিনা, চেষ্টা করি। আমার এত বছর পর্যন্ত আমি কোনো রেপিস্টের পক্ষে দাঁড়াই নাই, চোখ উঠেছে তার পক্ষে দাঁড়াই নাই, হাত পা বা ওই বাবা সন্তানের মানে সন্তানের দ্বারা বাবা নিগৃহীত হয়েছে তার পক্ষে দাঁড়াই নাই। তারপর তো ভালোভাবে চলে আসছে। এবং আমার মনে হয় না যে আমার এই টেনিয়রে এত ফ্রি কেস, এখনো ফ্রি কেস এটা আমার মতো কেউ করে না। পার্টিকুলারলি জার্নালে যারা আছেন তাদের বলি যে আপনাদের বেলা বোধ হয় এই সাইবার সিকিউরিটি অ্যাক্টের যত মামলা, সব মামলা কিন্তু ফ্রি অফ কস্ট করছে, সব মামলায় কিন্তু খারিজ হচ্ছে, দিচ্ছে। ক্রেডিটটা নিতে চাই, ক্রেডিটটা আপনার নেই, কিন্তু আমি বলি যে বাঁচা যায়, সৎভাবে বাঁচা যায়। এখন আমার প্রমিসেসে কিন্তু আমার একটা গুডউইল আছে আইন সালিশ কেন্দ্র দিয়ে না। আমি সবসময় মিডিয়ারে বলি যে আইন সালিশ কেন্দ্র বা ব্লাস্ট এটাকে টাই না, এটা আমার আইডেন্টিটি না, এটা আমার একটা অর্গানাইজেশন থাকা দরকার, সেইভাবে আমি আছি। সেইভাবে আমি জাতীয় কি ওই জাতীয়টার নাম কি উদ্যোগ, নাগরিক উদ্যোগে হবে সেই কবে থেকে যে সদস্য আছে তো রাখছে, রেখে যদি তাদের লাভ হয় আমার কোনো ক্ষতি নেই। তো সেই সেন্সে আমি বলছি যে দেখেন একটা জায়গায় আমরা অন্তত একমত হই, নারীর প্রতি না, কারোর প্রতি সংশয়িত দেখাবো না। আমরা ঘরে কাজের বুয়া রাখি না, বুয়ারে কি দেই, তাকে কি একটা বালিশ দেই না বিছানা দেই না মশারি দেই, এই সে সময় দেই না। অথচ তারা যখন গার্মেন্টসে যায় আমরা গার্মেন্টস শ্রমিকদের উপর রাগ হয়ে যায়, এই কাজের বুয়াদের সব গার্মেন্টস শ্রমিক বানাই।
আমার ওয়াইফের এই দেখি যে অনেক সময় থাকে। তো বেসিক্যালি রুটি রুজির জন্য সে কিন্তু একটা সৎ পথে গেছে। আর একটা জিনিস কি যে এ একটা এই যে গার্মেন্টস শ্রমিক এটা কিন্তু একটা ডিসিপ্লিন লাইনে গেছে। সকাল 6টা উঠে কেউ উঠে কিনা যায় না, আমি উঠে দেখে যে লাইন ধরে যে যায়, এক হাতে টিফিন পেরিয়ে সেই স্যান্ডেল করে সুন্দর করে সাইজে, সস্তা দামের না দামি দামের লিপস্টিক সম্পর্কে আমার আইডিয়া নাই, তো সেই লিপস্টিক দিয়ে লাল লিপস্টিক দিয়ে লাইন দিয়ে যে যায়, অদ্ভুত এক সুন্দর লাগে, তাই না? এই সুন্দর, তারপরে তারা ব্যাক করে, তারা অল্প পয়সায় থাকলেও একত্রে থাকে, সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে থাকার চেষ্টা করে। এই জীবন থেকে কিন্তু আপনি আর কখনোই কাজের বুয়া বানাতে পারবেন না, দেশের অর্থনীতি যতই খারাপ হোক। শ্রমিক থেকে কিন্তু এরা শ্রমিক হয়ে গেছে, এদের লাইফে একটা ডিসিপ্লিন আছে, সকাল 6টায় যাবে, এই সময় আসবে। রশিদ বোধে বিরক্ত হইতেছে, কেউ বিরক্তি যখন বললেন, আমার মেয়ে প্রায় বলে যে তুমি বুড়ো হয়ে গেছো, বক বক বেশি করো, লোকে শোনে না, তুমি এটা খেয়াল করো না। এই মেসেজও দিতে থাকে, আমার মনে হয় অলরেডি 2টা মেসেজ দিছে, যদি এখানে নাই, আমি একটু স্বস্তিতে আছি। তো আসলে বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, কোনো ভুল ত্রুটি বললে পরে সরি তোমার এটা কিন্তু করতে পারবে না, কারণ দেখে যদি এইভাবে হয়, আমি তো পড়ে যাই। দেখুন সেটা হচ্ছে যে এই সংখ্যা দিয়ে করবেনটা কি আপনার, বাড়লো না কমলো। একজনও যদি নির্যাতিত হয়, ধরে নিলাম 48 জন্য একজন হয়েছে, সেই নির্যাতিতার জন্য আমরা দাঁড়াবো না? অবশ্যই দাঁড়াবো। এবং কিভাবে দাঁড়াবো? শুধু আইনগত ভাবে? আইন কিন্তু দুর্বলের, আবারও বলি যে দেশটা স্বাধীন হয়েছে, আইন কিন্তু সিপাহী মিউটিনি, সিপাহী বিদ্রোহ, পলাশির যুদ্ধে হারসি কবে, এটা তো জানেন আপনারা, 1857 তো 1757, রাইট। আর সিপাহী বিদ্রোহ হয়েছে কত? 1857। সিপাহী বিদ্রোহ দমনের জন্য যে আইনটা হয়েছে সেটা প্রথম হইল পুলিশ আইন, 1860 সাল, এখনো বহাল আছে। ওই সিপাহী বিদ্রোহ দমনের জন্য যে আইন, সেই আইন কিন্তু এখনো বহাল আছে। 1861 সালে হয়েছে, না 1860 সালে হয়েছে পুলিশ আইন, 1861 সালে পেনাল ল, তাই না? 60 সালে পেনাল ল, 61 সালে পুলিশ আইন। খেয়াল করি, দণ্ডবিধি হইল 60 সালে, আর পুলিশ আইন হইল 61 সালে। এখন সেই আইন এখনো বহাল। কনস্টিটিউশন আমার 1972 সালে, মোস্ট মডার্ন কনস্টিটিউশন। অনেকে বলে এটা ইন্ডিয়ার সাবস্টিটিউশন। তো আসলে কিন্তু ইন্ডিয়ার সাবস্টিটিউশন আমাদেরটা না, ইট ইজ বেটার দ্যান ইন্ডিয়া। ইন্ডিয়ার সোশ্যালিজম ছিল না, তারা 74-এ এটা সোশ্যালিজম ঢুকেছে। অর্থাৎ আমাদেরটা, আমরা বলতে পারি যে আমাদেরটা তোমরা ফলো করছো। সব দেশে, কোনো দেশের যে কনস্টিটিউশন খারাপ তা না, কোন দেশের যে কনস্টিটিউশন খারাপ তা না। কনস্টিটিউশন দুই রকমের, রিটেন আনরিটেন। ব্রিটেনের কনস্টিটিউশন নাই, কনভেনশনের উপর চলছে। তো আমাদের দেশের যে কনস্টিটিউশন, সেখানে যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো কিন্তু পুলিশকে স্বীকার হবে না। পুলিশ জনবদ্ধ হবে না লাঠি দিয়ে পিটাবে, লাঠি দিয়ে পিটানোটা স্বীকার হবে। এখন কেন প্রশ্ন আসবে যে পুলিশের হাতে মারণাস্ত্র দেওয়া হবে না? বলতেছে না অনেক প্রস্তাব যে পুলিশের হাতে এই মারণাস্ত্র বা বন্দুক এগুলো দেওয়া হবে। এই চিন্তাটা কেন আগে আসে না? তাদের ভেতরে আসে না, যারা রাষ্ট্রনায়ক ছিলেন তাদের ভিতরে এই চিন্তাগুলো আসলে সেটাও ঠিক না। আমি বলবো যে বেসিক্যালি মন মানসিকতা যদি পরিবর্তন করা যায়, পুলিশদের যদি বলা হয় তোমার কাজটা কি, তোমার কাজ হলো টু প্রোটেক্ট দ্য পিপল,
তুমি সার্ভেন্ট অফ দ্য পিপল, ওটা বলা হয় তুমি মাস্টার অফ দ্য, তুমি যেটা বলবা এটা নো বলার শব্দ কারণ থাকবে না, পিঠে আপনি ভেঙে এবং কোনো ট্রেনিংও দেয় হবে, পিঠায় হাবিলদার পিঠায় অমুক করে ঘোড়ার পিঠে উঠায়, পোলো খেলা শিখায়, সেখানে তুই হাত পা দুজনে ভাঙে। আর এখন তো ঘোড়া নাই। তো টার্গেটের অবস্থা কি আমি জানি না, এরা তো টার্গেট শুট যেটা আগে প্রত্যেকটা জেলায় আমার বয়সী যারা আছে তারা চাঁদমারি দেখছেন কোথায়, যেখানে গিয়ে সপ্তাহে না হইলেও মাসে একবার পুলিশেরা রাইফেল দিয়ে টার্গেট শুট এটাই করতো, প্র্যাকটিস করতো। আজকে তো কোথাও দেখি না চাঁদমারি। আমার সাথে কিছুদিন আগে এই গভর্নমেন্ট ফল করার আগে কথা হচ্ছিল চট্টগ্রাম হিলট্রাক্সের শান্তি চুক্তি নিয়ে সরকারের সাথে। তো বললো যে তুমি তো লেখাপড়া জানো, যিনি এটার স্বাক্ষর ছিলেন আবুল হাসনাত আব্দুল্লাহ, একদম নাম ধরে বলতেছে, তুমি এটা নিয়ে লেখো না কেন? আমি কোথায় লিখবো? আপনারা তো এটা আপিলের ডিভিশনে গিয়ে বন্ধ করে রাখছেন, 97 সালে এই করছেন। তা আমি তো জানি না। আপনি তার মানে আপনি পার্ট অফ দ্য গভর্নমেন্ট না, আপনি এটা সিগনেটারি, আপনি চাপ দিবেন এটা এক্সিকিউট করুন। এখন বলতে একটাও ক্যান্টনমেন্ট খোলা হয়েছে? খোলা হয়েছে। এবং ইদানিং আমি দেখি যে পোস্ট আসে, এরা বড় বাড়াবাড়ি করতেছে, এদের উৎখাত করে দাও। এই যে ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু পাকিস্তানি ল্যাঙ্গুয়েজ। পাকিস্তানিরা বলতো যে বাঙালিরা বড় উৎপাত করতেছে, এদের শেষ করতে হবে, পাকিস্তানি বানাইতে হবে, মুসলমান বানাইতে হবে, ডাবল মুসলিম। তো হিন্দুর বাচ্চা। আমি একবার বঙ্গবন্ধু পাঞ্জাবে যাওয়ার আগে, লাহোরে যাওয়ার আগে প্রি মিটিং এর অ্যারেঞ্জমেন্ট আগে গেছি, গিয়ে লাহোর ইউনিভার্সিটিতে অ্যাড্রেস করতেছিলাম। তো এখানে শুনতেছে, ওরা শুনে এক লোক আমারে বলতেছে, মিস্টার খান क्या तुम्हारा वालिद हिंदू था? वालिद बाप। আমি বুঝলাম যে ও কোন দিক থেকে অ্যাটাকটা করতেছে। লালা মানে একটু রেসপেক্ট করে বলা, लाला तुम्हारा वालिद जैसे था हिंदू था ऐसे ही हमारा वालिद हिंदू था। আর কি বলবো, ওরা ভুলে যায় না আমরা সামনে গেলেন কেন? হ্যাঁ জি কিছু বলছেন? তো এখন ওরা ধরেই নিচ্ছে যে আমরা হিন্দু, আমরা জানি না। তো সেটাই যে এক এক দেশের এক একটা কালচার, সেই নিজের কালচার যদি আমরা ধরে না রাখতে পারি, আপনি দেখবেন বিদেশি আসলে পরে আমরা মণিপুরি, চাকমা, মারমা এদের কাইন্ডে নাচ দেখি, মেয়েদের ইসলামিক রাষ্ট্র। পাকিস্তানও তাই, কালাতের মেয়েদের আইনা, কাশ্মীরি মেয়েদের আইনা তারা ডান্স দেখে। এক সময় 70 সাল পর্যন্ত, জিয়াউল হকের আগ পর্যন্ত করাচিতে বার তো বোঝেন, বার মদ খাওয়ার দোকান, এইটা বোধহয় লেবাননের পর সবচেয়ে বেশি ছিল এশিয়ার মধ্যে করাচিতে। ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তানের ফার্স্ট ক্যাপিটাল। ক্যাবারে ডান্সার, যেখানে ইউরোপ থেকে এবং মিডল ইস্ট থেকে এটা কি বলে ব্যালি ডান্সার এরা আসতো করাচিতে। তো এই হলো কালচার তাদের কালচার তো আর আমাদের কালচার এক না। আমরা যাত্রা বন্ধ করে দিছি, কি কারণে? যাত্রার পাশে নাকি জুয়া খেলা হয়, সেই কারণে এখানে ওয়াজ দেওয়া। ওয়াজের নামে যে বক্তব্যগুলো আসে, খেয়াল করে দেখবেন প্রত্যেকটা বক্তব্যের ভেতর 90% হচ্ছে অ্যাগেন্স্ট দ্য নারী। কিভাবে জামা কাপড় করবে, কিভাবে তাকাইতে হবে না, বেটা তুই চোখে চক্ষু বন্ধ করে আছিস না কেন? আমি মিশরের সাবেক প্রেসিডেন্ট কর্নেল জামাল আব্দুল নাসের, সবচেয়ে সাকসেসফুল মিডল ইস্টের যে রুলার, যিনি সুয়েজ ক্যানেল নিয়ে ব্রিটিশ ফ্রান্সের সাথে যুদ্ধে, ব্রিটিশ এবং ফ্রান্সকে 56 সালের যুদ্ধে হারাই দিয়েছেন। উনি পাবলিকলি বলতেছেন মেয়েরা সুন্দরী, সুন্দরী লোকের বোরখা দিয়ে করবে কেন?
সে বোরখা ছাড়াই চলবে। বোরখা হয়েছে অন্ধ, যার চেহারা টেহারা খারাপ সে বোরখা দিতে পারে। আপনি ইসলামের ইতিহাসে যদি যান তাহলে হযরত আয়েশা তো যুদ্ধ করতেন। আপনি নামটা ভুলে গেছি, খাওলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিন্তু খাওলা, বিবি খাওলা উনিও যুদ্ধ করছেন। মহিলারা পুরুষের পাশাপাশি যুদ্ধ করছেন। উলুলু ধ্বনি দিয়ে কিন্তু মক্কায় যেদিন ঢোকেন রসুল, সেদিন কিন্তু উলুলু ধ্বনি দিয়ে তাকে রিসিভ করেছে। এখনো কিন্তু মিডল ইস্টের উলুলু ধ্বনি, এটা আনন্দের ধ্বনি। আর আমাদের দেশে তো উলুলু দেন, কারণ হলো হিন্দু। এটা যে একটা আনন্দ উৎসব, এটা আমরা ভুলে গেছি। আমার শৈশবে আমি ফুল ফুটাইছি হিন্দু ছেলে মেয়েদের সাথে, শেফালি ফুল, যেটা শিউলি ফুল বলে, বকুল ফুল। বকুল ফুল তো এখন আর নাই, যে কেউ ছেলেও না, গাছও নাই। বকুল ফলও খাওয়া যেত। তো কই আমরা তো হিন্দু হইলে একত্রে গেছি, একত্রিত করেছি। আর সকালবেলা এলে পরে প্রত্যেক এমন একটা বাসা ছিল না যে সারেগামা হারমোনিয়াম ছিল না, আর সারেগামা পাজানের এটা গান গাইতো না। আমার নিয়েও আমার বাপ মায়ের চেষ্টা করছে। আর আমার গানের যিনি শিক্ষক ছিলেন, আমিও ওই হাফ প্যান্ট পরা থাকতাম, সকালবেলা উঠে উজু করিয়া কোরআন শরীফ তেলাওয়াত করতে হুজুরের কাছে পড়তে উঠতো, হুজুর উঠতো, তারপর আসতো গানের মাস্টার। গানের মাস্টার দিতে দিতে নাস্তা টাস্তা খেয়ে বসতাম আবার স্কুলে যাওয়ার জন্য। এই ছিল লাইফ। আমরা তো সন্ধ্যার আগে বাসায় খেলতাম, দুরন্ত শয়তান ছিলাম, শয়তানি বলবো। গাছে উঠতে পারতাম, সাঁতার কাটতে পারতাম, দৌড়িতে পারতাম। এক বসার মুরগি চুরি করে আরেক বসায় খুপে রাইতে আসতাম, সকালবেলা মারামারি বসত, এইসব দেখতাম। আবার মেনলি এগুলো করতাম স্যারেদের বাসায়। স্কুল স্যার যারা ছিলেন তাদের বাসায় এক বাসার মুরগি আরেক বসায় রেখে, আবার হাঁস খাইয়ে নিজের রান্না বান্না করে আরেক স্যারের বাসায়। এটা কলেজে উঠে করতাম। দুই সকালবেলা দেখতাম যে দুই স্যারে বাইরে গেছে, তুমি এটা করছো, তোমার ঘরের হাঁসের পালক পাওয়া গেছে। আবেগটা হইল ক্ষুদিরাম। ছোটবেলা থেকে একটা গান শুনছি, একবার বিদায় দেওয়া ঘুরে আসি। গানটা যতবার শুনছি ততবার চোখ দিয়ে পানি বেরিয়ে আসে, অর্থ বুঝতাম না। নাম মানে জিজ্ঞেস করতাম। আমার মা, আমি পড়তে পারতাম না, কিন্তু মা পড়ে শুনাইতেন। বললো যে 10 মাস 10 দিন পরে জন্ম এবং মাসির ঘরে, এইটা ঠিক আমি বুঝে উঠতে পারতাম। বলতো যে মাসি মানে তোর খালা, আমি মারা গেলে তোর খালার পেটে তুই হবে। এইভাবে মোটামুটি আমার একটা বুঝ দিত। এটা আবার গিয়ে আমার গ্র্যান্ডফাদারে জিজ্ঞেস করতাম, দাদু এটা ওটা ভুয়া। তবে ঘটনা সত্যি, ক্ষুদিরাম দেশের জন্য আত্মত্যাগ করেছে। তবে এটা ভালো কাজ করছে না খারাপ করছে, ভালো মানে কি, তখন আবার হুজুরে বলছে কোনো হিন্দু বেঁচতে যাবে না। দাদা বলছে ভালো কাজ করলে পরে সে আবার আল্লাহ, ভালো কাজ করলে পরে আল্লাহ ভালো কাজের রিওয়ার্ড দেবে, এটা তার প্রবেশ। ধর সব ধর্ম আল্লাহ, হিন্দু মুসলমান হোক খ্রিস্টান হোক সব আল্লাহ। তো বেসিক যেটা সেটা কিন্তু ওইভাবে পাই। আমি আবারও বলি আপনাদের, দেশ কি হবে আমি জানি না। বাংলাদেশ উর্বর দেশ। বাংলাদেশ কিন্তু একটা দেখেন, মুকুন্দ দাসের নাম তো শুনছে নিশ্চয়ই, চারণ কবি মুকুন্দ দাস। অশিক্ষিত বা স্বশিক্ষিত এক কবি, যার একটা গান আছে, ভয় কি মরণে থাকিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর রক্ষে। এই মুকুন্দ দাসের জীবনী হলো, আপনারা শরৎচন্দ্র বা রবি ঠাকুরের পুরানো বই পড়লে পরে দেখবেন যে একসময় কলেরা বসন্ত হয়ে গ্রামকে গ্রাম উজ্জ্বল হয়ে যেত। তখন পক্স, যেটা স্মল পক্স একটা পৃথিবীতে নাই, স্মল পক্স হইলে পরে গায়ের মাংস খুলে খুলে পড়ে যেত। এটা বাড়ির মানুষজন কোনো রকমের ডেড বডিতে বাইরে ফেলে গেল, কুকুর বিড়াল শিয়ালে এগুলো খেত।
দেখা গেছে যে বরিশাল শহরে এক লোক সে এগুলোর টাইনা নিয়ে শ্মশানে নিয়ে পুত্র সহ্য করতে পারবো না। দিস ইজ মানবতা, এটা হলো মানবতা, আর কিছু না। হ্যাঁ, আমি দীর্ঘই তো বললাম না, সাবজেক্টের বাইরে গেছে কিনা আমি যাই না, তো বোধহয় গেছে কিছুটা। আর হচ্ছে যে অবস্থান কাল এবং আমার অবস্থান, আমি সবসময় উজ্জ্বল গাঙ্গের নাইয়া, যে কারণে আমার একটু প্রতিকূল অবস্থায় থাকতে হয়। তবু আপনাদের যদি সামান্যতম উপকারে কাজে লাগে, আচ্ছা একটু পরিসংখ্যান আছে, পরিসংখ্যানটা দেবে আপনাদের। আমার মনে হয় পরিসংখ্যানটা আমাদের খুব একটা কাজে আসবে সামনের বার থেকে, কমছে পারছে। এটা প্রজেক্টের কাজ, কিন্তু প্রজেক্টের চেয়ে ভুলটা হইল যে আমরা যদি রিয়েলাইজ করি, আমি উপলব্ধিতে যাতে করি। আরো একটা কথা বলি, কিশোরগঞ্জে এক খ্যাতিমান লোক জন্মাইছিল। এন্ট্রান্স তো বলছেন, এন্ট্রান্স মেট্রিকের আগে ছিল এন্ট্রান্স, প্রবেশিকা পরীক্ষা। এটা লাস্ট যে এন্ট্রান্স, সেই এন্ট্রান্সে এটা কিন্তু শুধু বেঙ্গল না, এটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। সেইখানে ফার্স্ট হয়েছেন যে কিশোরগঞ্জের এক লোক, সে হল এলসি চৌধুরী, নীরজ চন্দ্র। সে পরবর্তীতে ইংলিশে অনার্স নিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট অল ওভার দ্য ইন্ডিয়া, খেয়াল করেন কিন্তু মাস্টার্স নিতেন। যাই হোক, ওনার একটু লেখা টেখা ছিল, অনেকগুলো লেখা। লেখার পরে তার লেখার জন্য একমাত্র বাঙালি রাইটার, যার জন্য রবি ঠাকুরের জন্য কিন্তু এটা করে নাই, ব্রিটিশ পাবলিশাররা অ্যাডভান্স টাকা দিয়ে রাখত। কেমব্রিজ, অক্সফোর্ড, কেমব্রিজ তাকে ইংলিশ লিটারেচারের প্রফেসর হিসাবে কেমব্রিজে নিয়ে গেছে। আমি দেখা করছি, আমার সৌভাগ্য ছিল তার একটা বই পড়ার পর, আত্মঘাতী রবীন্দ্রনাথ। ওইখানে সে কতগুলো কথা বলছে, বাঙালি আত্মঘাতী। তার ভেতরে বলছে যে রবি ঠাকুর 6 বার দেশত্যাগ করছে। তখনকার যেহেতু দেশত্যাগ ওই স্টিমার ছাড়া হইতো না, এবং দেশত্যাগ করে যেখানে যেত কমপক্ষে 6 মাস লাগতো। 6 বারে 6 মাস আসা যাওয়া, তার 3 বছর কেটে গেছে। কি নিতে পারে এটা আমার জীবনে, জীবন দশায় দেখবো, এটা আমি কামনা করি না, এবং কেউ এটা প্রতিবাদ করবেন না, আমি এটা বিশ্বাস করি না। বিশ্বাস করি না মানে কি, বিশ্বাস করতে চাই না। পৃথিবীর ইতিহাসে বোধহয় নাই যে ছাত্ররা জোর করে শিক্ষক শিক্ষিকার পদত্যাগ পত্র নেয়, এবং সেটা আমরা এই চোখে দেখে সহ্য করে গেছি। এর চেয়ে বড় অন্যায় আমার মনে হয় আর নাই। ওই রবি ঠাকুরের একটা কবিতা, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, সেই অবস্থায় আমরা আছি। আমি আর বাড়াতে চাই না। আমি একজন পেশাজীবী আইনজীবী, আমার সেকেন্ড হাফে 2টা মামলা আছে, গিয়ে কোনোরকম যদি ধরতে পারি, এই দিয়ে কিছু এখন মতো খাইও নাই। আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করলাম, এবং আমার কন্যা এখানে না থাকার জন্য আমি কিছু বক বক করতে পারলাম। এতে কারো সময়, মূল্যবান সময় অবশ্যই নষ্ট হয়েছে। এই জন্য আমি আবার পরজোরে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আর বিলম্বে আসার জন্য ক্ষমা চেয়েছি, আর এই একটু দ্রুত যাওয়ার জন্য ক্ষমা চাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আমি শ্বশুরবাড়ির লোকজন, প্রতিবেশী, পরিবারের লোকজন, গৃহকর্মী, এগুলো বিভিন্ন ধরনের নির্যাতন, এটা যৌতুকের জন্য না, বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছে। 423 জন হচ্ছে গাজীপুরে, আর রাজশাহীতে হয়েছে আমাদের 351টি। আর স্বামীর দ্বারা আর্থিক, মানসিক এই ধরনের নির্যাতনের শিকার হয়েছে 27 জন নারী। এদিকে রাজশাহীতে এই ধরনের শিকার হয়েছেন 43 জন নারী। এছাড়াও মানসিক নির্যাতন এবং অন্যান্য গাজীপুরে আসছে 2টা এবং 12টা।
এই সব মিলায় গাজীপুরে আমরা যে পরিসংখ্যানটা করেছি সেখানে 604 জন ভুক্তভোগী এবং রাজশাহীতে 776 জন ভুক্তভোগীর সংখ্যা আমাদের কাছে এসেছে। আমরা যেটা হয়েছে যে আমরা হাইকোর্ট ডিরেক্টিভস এর পরে আমাদের আইন ও সালিশ কেন্দ্র থেকে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। আমি জাস্ট একটু পড়ে যাই সেটা। 2009 সালে যৌন হয়রানি সংক্রান্ত আদালতের নির্দেশনা পাওয়ার পরও যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষত বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির ঘটনা আশঙ্কাজনকভাবে জানা যাচ্ছিল এবং ভুক্তভোগীরা আশানুরূপ প্রতিকার পেতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারছিল না, তাই 21 অক্টোবর 2021 তারিখে রায়টি বাস্তবায়ন চেয়ে পুনরায় হাইকোর্টে রিট দায়ের করে আইন ও সালিশ কেন্দ্র রিট নাম্বার 1। উচ্চ আদালতের দেয়া নির্দেশনা বাস্তবায়ন করে সেই অনুসারে শিক্ষা প্রতিষ্ঠান সহ দেশের সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নারী ও শিশুদের যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠন না করায় হাইকোর্টে রিট দায়ের করা হয়। আইন ও সালিশ কেন্দ্র আজকের পক্ষে দায়ের করা রিট আবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব সহ 40টি মন্ত্রণালয়ের সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, বাংলাদেশ বার কাউন্সিল ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে বিবাদী করা হয়। একই সঙ্গে রিট আবেদনে উক্ত আদালতের নির্দেশনা বাস্তবায়নের আর্জি জানানো হয়। এছাড়া রায় বাস্তবায়নের একটি প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কমিটি গঠন করা হয়েছে এবং বাকিগুলোতে পর্যায়ক্রমে গঠন করা হবে মর্মে লিখিত বক্তব্য প্রদান করেন এবং সে অনুযায়ী কিন্তু ইতিমধ্যে অনেকগুলো কমিটি তৈরি করা হয়েছে। এবারে আমরা দেখি যে পূর্ণাঙ্গ আইনটা নিয়ে সুনির্দিষ্ট আইনটা নিয়ে আমরা এতদিন ধরে কাজ করে আসছি। এসকে এই আইনের খসড়া আইনটার সাথে ওতপ্রোতভাবে জড়িত বিভিন্ন ফোরামের সাথে, তো সেইটাই আমি দেখব। খুবই সংক্ষেপে আমি যাচ্ছি বলে 2017 থেকে এটার কাজটা শুরু হয়েছে। বড় বড় যে ইভেন্টগুলো হয়েছিল, যেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছিল, সেই এগুলোই আমি এনেছি এখানে। এখানে বিভিন্ন সংস্থা সমূহের সমন্বয়ে একটি খসড়া আইন তৈরির লক্ষ্যে 5 সদস্য বিশিষ্ট একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়। সেই কমিটির যে খসড়াটা সেটা আবার 2018 9 জুন কনফারেন্স রুমের রেজিস্ট্রারে একটা অংশীজনদের মাধ্যমে এই খসড়া আইনটির উপর মত বিনিময় সভা করা হয়। একজন অবসরপ্রাপ্ত সিনিয়র বিচারপতির নেতৃত্বে 4 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এখানে এই সিদ্ধান্তটা হয়। তারপরে 2018 সালে আবার দেখা যাচ্ছে যে এই যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন 2018 নামে খসড়া আইনটি এনজিসিএফ এবং ককাস কমিটি যৌথ আয়োজনে তৎকালীন মাননীয় ডেপুটি স্পিকারের নিকট হস্তান্তর করা হলে মাননীয় স্পিকার বিলটি সংসদে বেসরকারি বিল হিসেবে উপস্থাপনের জন্য একজন সংসদ সদস্যকে দায়িত্ব অর্পণ করেন। এরপরে যেটা হয় 2019 সালের 20 অক্টোবরে এখানে ওই আইনটার বিষয় নিয়ে আবার যখন আলোচনা সভা হয়েছে, সেখানে মাননীয় স্পিকার ককাস কমিটি এবং এনজিসিএফ কে সাথে নিয়ে আইনটি আইন মন্ত্রণালয় অথবা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে হস্তান্তরের সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেটার ভিত্তিতে কিন্তু আবার 2022-এ এই জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম এবং পার্লামেন্টারিয়ান ককাস সহ চাইল্ড রাইটস কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত সভা থেকে প্রাপ্ত ফিডব্যাক সমূহ উক্ত খসড়া আইনে অন্তর্ভুক্ত করে লেজিসলেটিভ ডিভিশনে আইনটি আপডেট করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এইভাবে কিন্তু পথ পরিক্রমে বিভিন্ন সময় এটা থেমে গেছে, স্থবির হয়ে গেছে, আবার এটা সামনে এসেছে, আবার এগিয়েছে, আবার স্থবির হয়েছে। এইভাবে চলতে চলতে তো রাজনৈতিক পটভূমিকায় শেষ হয়ে চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে যাওয়ার পরে একদম আমি যদি 2024-এ চলে আসি, 2024-এ এখন কিন্তু নারী ও শিশু মন্ত্রণালয় যেটা, সেইখান থেকে যে এখানকার নারী ও শিশু বিষয়ক অধিদপ্তর যারা, তারা এইটার এখন কাজ করছেন, তারা এই খসড়া আইনটা নিয়ে কিন্তু নিয়মিতভাবে আবার চেষ্টা করছেন অন্যান্যদের সাথে বিনিময় করে, মত বিনিময়ের মাধ্যমে এই আইনটাকে একটা পূর্ণাঙ্গ বা চূড়ান্ত রূপ দেওয়ার চেষ্টা এখন অবিরত, এখনো চলছে। এখন আমাদের মুক্ত আলোচনার জায়গায় আমাদের আসলে আইনটি চূড়ান্ত রূপ দেওয়ার লক্ষ্যে আমরা এখানে যারা সংবাদ মাধ্যম কর্মী আছেন এবং আমরা সিএসও সদস্যরা আছেন, যারা একেবারে সরাসরি রাজশাহী এবং গাজীপুরের বিভিন্ন উপজেলায় কাজ করছেন, তাদের কাছ থেকে তাদের বক্তব্য শুনবো এবং আপনাদের মূল্যবান মতামতগুলোকে আমরা চেষ্টা করব আমাদের রিপোর্টে যেমন রাখতে, আর আমরাও অনুরোধ করবো যে আপনারাও গণমাধ্যমে এই সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করে যে উদ্দেশ্যটা ছিল সবার, সেই উদ্দেশ্যটা যেন সফল করতে পারে। ধন্যবাদ।